TVN24 নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার দেওয়া গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব পাশ হয়েছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এই প্রস্তাব প্রকাশ করেন। এর জন্য নিরাপত্তা পরিষদের 15 সদস্যের অন্তত 9 জনের সমর্থন প্রয়োজন ছিল এবং ভিটো ক্ষমতা থাকা স্থায়ী সদস্যের বাধা না দেওয়ার বিষয়টিও দরকার ছিল। এখানে কেউ বাধা দেয়নি। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমেরিকার এই খসড়া প্রস্তাবে রাশিয়া এই ভোট দান থেকে বিরত থাকে। এছাড়া গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর 8মবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। প্রেসিডেন্ট বাইডেনের দেওয়া গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করতে সোমবার ইজিপ্টের রাজধানী কায়রো থেকে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন তিনি। কায়রোয় ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠক করেন ব্লিনকেন। তিনি জানান ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি আছে। তিনি বলছেন তার ভাষা এটা হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে চাপ দেওয়ার জন্য অর্থাৎ হামাসের উপর চাপ দেওয়ার জন্য আঞ্চলিক নেতাদের ওপর অর্থাৎ মধ্যপ্রাচ্যের নেতাদের ওপর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। CNN জানিয়েছে, আমরা CNNকে কোট করছি, এছাড়া অন্য কোথাও দেখছি না। জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। 6 জানুয়ারির অপ্রকাশিত কিছু ফুটেজ ফাঁস করেছে MSNBC। এতে দেখা যায় সেনেট ডেমোক্রেটিক নেতা চাক শুমার, তৎকালীন তিনি মাইনরিটি লিডার ছিলেন, তিনি ফোনে তৎকালীন সেক্রেটারি অফ আর্মি রায়ান ম্যাকার্থির কাছে জানতে চান ডিফেন্স ডিপার্টমেন্ট কেন ক্যাপিটল হিলে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তৎকালীন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে শুমার ফোন করেন এবং জানতে চান তিনি কেন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সমর্থকদের ক্যাপিটল হিল ছাড়ার অনুরোধ করছেন না। এরকম একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রবিবার গতকাল নেভাডার লাস ভেগাসে একটি নির্বাচনী প্রচারে অংশ নেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি রিপাবলিকান পার্টির নেভাডার চেয়ার মাইকেল ম্যাকডোনাল্ড কথা বলেন। তিনি বলেন সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তার ভাষায় যেটি বাংলা করলে দাঁড়ায় ট্রাম্পকে আবারও উপাসনা করতে ফেরত পাঠানোর জন্য। তার চেয়েও এক ধাপ সরস ছিলেন কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন। তিনি কট্টর রিপাবলিকান কংগ্রেসম্যান, একই সঙ্গে ট্রাম্পের সমর্থক। তিনি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে জিজাস ক্রাইস্টের সঙ্গে তুলনা করেন। সেখানে প্রকাশ্যেই এই জনসভায় ট্রাম্প বলেন তিনি যদি আগামী নির্বাচনে পরাজিত হন তাহলে দেশে অপরাধ বাড়বে। এটা ট্রাম্পের বক্তব্য। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এর বাইরেও কিছু বিষয়, দু একটি বিষয় থাকতে পারে। আমার সাথে আলোচনার জন্য উপস্থিত আছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, সিনিয়র সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই যাব সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে। যে প্রস্তাবটি পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, সেইটার প্রাথমিক প্রতিক্রিয়া কি আপনার, এবং আপনি কি দেখছেন ইসরায়েল হামাস কি বলছে? হামাস, যেটা আপনি প্রথমেই বলেছেন, এই প্রস্তাব তো পাশ হয়ে গেছে। যাই হোক, এটা ইসরায়েলের প্রস্তাব বলে প্রেসিডেন্ট বাইডেন এই মাসের 1 তারিখে বলেছিলেন। ইসরায়েল কিন্তু নেতানিয়াহুর অফিস সেটা বলেছে যে না, এটা আমাদের প্রস্তাব না। মোটামুটি ভাবে আমরা আমাদের একটা খসড়া এরকম ছিল, কিন্তু পুরোপুরি এরকম না। এটা তারা তখন থেকে এখনো পর্যন্ত বলে আসছে এইটা। ফলে এইটা এক ধরনের তাদের উপরে চাপ প্রয়োগ করার জন্য প্রকাশ্যে নানা কারণে, সেটার অনেক পলিটিক্যাল ডাইমেনশন আছে। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের ইন্টারেস্ট ইত্যাদি সব মিলিয়ে তারা মনে করছে, এবং মধ্যপ্রাচ্যে তাদের যে মিত্র দেশগুলো আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়ন করা, সৌদি আরবকে যুক্তরাষ্ট্রে বলয় এনে ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থানে রাখা ইত্যাদি নানা ক্যালকুলেশনের ভিত্তিতে বাইডেন প্রশাসন এই প্রস্তাব দিয়েছে। কিন্তু এইটার সাথে পুরোপুরি এখনো পর্যন্ত, এবং বাইডেন প্রশাসন আজকে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হওয়ার সাথে সাথে বলেছে, আগে তো বলেইছে যে এটা ইসরায়েল মেনে নিয়েছে। ইসরায়েল এখনো পর্যন্ত অফিসিয়ালি টু শব্দটি করেনি,
কিন্তু বরং রিজার্ভেশন প্রকাশ করেছে, এটার ব্যাপারে রিজার্ভেশন প্রকাশ করেছে একটা। পক্ষান্তরে আপনি যেটা বলেছেন, আনুষ্ঠানিকভাবে মানে এটাকে গ্রহণ না করে নিলে এটাকে স্বাগত জানিয়েছে হামাস। আর তারা তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে হামাস এটা মানে মেনে নিচ্ছে না, এদের উপরে চাপ প্রয়োগ করার জন্য সিসির কাছে, ইজিপ্টের প্রেসিডেন্ট এবং কাতার এদের কাছে মানে তারা আবেদন করেছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা। এটাতে কি আছে, মোটামুটি ভাবে এই পর্যন্ত যেসব প্রস্তাব এসছে তার ভিতরে পাশ্চাত্যের পক্ষ থেকে এই প্রস্তাবে এই প্রথম কিছু কিছু সাস্টেইনেবল জিনিস হতে পারে। একটা হচ্ছে এই প্রথমবার মতো বারবার হামাস বলছিল আরো স্থায়ী যুদ্ধবিরতির জন্য, এটাতে স্থায়ী না করা হলেও বলা হচ্ছে 6 সপ্তাহের আগে যে বারবার বলা হচ্ছিল এটা 6 সপ্তাহ নেই, এটা হচ্ছে প্রথম দফার চুক্তির আমলে দ্বিতীয় দফা নিয়ে দ্বিতীয় পর্যায়ে 3টা পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে হচ্ছে কমপ্লিট টোটাল যুদ্ধবিরতি হবে, স্থায়ী যুদ্ধবিরতি না, তো কমপ্লিট এই মুহূর্তে হবে। সেই যুদ্ধবিরতির সময় ইসরায়েলের যে সমস্ত বন্দী হামাসের কাছে আছে তাদের মধ্যে যারা আহত, যারা বৃদ্ধ, যারা অসুস্থ তাদেরকে, এবং কিছু কিছু নিহত তাদের যে বন্দীরা আছে এদের কাছে তাদের কিছু কিছু ডেড বডি ফেরত পাঠানো হবে, এই একটা। আর হচ্ছে যে এই পিরিয়ডে ওদেরকে এই ইসরায়েলি সৈন্যরা থাকবে না সেসব এলাকা, যেটা জনবহুল এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, সেগুলা থেকে তারা সরে যাবে। এটা বলা হচ্ছে না যে তারা প্রত্যাহার করে নিবে একেবারেই, মানে ওই গাজার ভিতরে থাকলেও তারা ব্যারাকে থাকবে তা বলা হচ্ছে না, কেবল হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকাগুলা, জনবসতিপূর্ণ সেগুলা থেকে সরে যাবে। তারপরে এই পিরিয়ডের এবং এখানে আবার মানে যেন প্রচুর পরিমাণে সাহায্য যায়, খাদ্য সাহায্য, অন্যান্য সাহায্য সামগ্রী আসে, সেইটার নিরাপত্তা অ্যাসুরেন্স দেওয়া হবে। তারপরে এই পিরিয়ডের ভিতরে আলোচনা চলতে থাকবে দ্বিতীয় পর্যায়ে বা পরবর্তী পর্যায়গুলো সম্পর্কে। সেইটা যতদিন পর্যন্ত আলোচনা চলবে এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। তার মানে 6 সপ্তাহ না, এই যুদ্ধবিরতি একসেন্সে পার্মানেন্টও না, অস্থায়ীও না, একটু বেশি দীর্ঘমেয়াদী। তার মানে আলোচনা চলতে থাকলে তখন এটা থাকবে। ইসরায়েল চাচ্ছে না এটা এইভাবে থাকুক, ইসরায়েল চাচ্ছে ওই তড়িহুড়ি করে 6 সপ্তাহ কেন চাচ্ছিল, এরপর আবার তারা হামলা শুরু করে দেবে। এই সময় এটা একটা কারণ যে তারা রাজি হচ্ছে না। দ্বিতীয় পর্যায়ে কি হবে, দ্বিতীয় পর্যায়ে বাকি সবাইকে মুক্তি দেওয়া হবে, বাকি যে সমস্ত জিম্মি হামাসের কাছে আসে সবাইকে মুক্তি দেওয়া হবে, তার বিনিময়ে প্যালেস্টাইনি কিছু সংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হবে। তারপর আপনার ফাইনাল চূড়ান্ত পর্যায়ে এই যুদ্ধ যদি রিকনস্ট্রাকশন করবে, গাজার পুনর্গঠনের দায়িত্ব কাজ করবে, হ্যাঁ, তাহলে চূড়ান্ত পর্যায়ে সেইটা পরবর্তীতে কি হবে ডে আফটার, যেটার ব্যাপারে একেবারে মানে নেতানিয়াহু এবং তার কট্টররা একেবারেই রাজি নেই, এই কথা বলতেই তারা রাজি নেই। ডে আফটার বলে কিছু নেই, তারা যুদ্ধ চালিয়ে যাবে, হামাসকে ধ্বংস করবে ইত্যাদি এই সমস্ত করা বলা হচ্ছে, কিন্তু এইখানে সেগুলোকে উজ্জ্ব রাখা হচ্ছে, সার্টেন আনসার্টেনটিজ রেখে দেওয়া হয়েছে এখানে। তো যাই হোক, শেষ পর্যন্ত যদি এটা গ্রহণ করা হয় উভয়পক্ষ, এইটাতে যদিও মানে কিছু লুপ হোলস আছে, যেটা এখানে এখনো পর্যন্ত লুকোচুরি দেখছি সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি জানি না খেয়াল করেছেন কিনা। এখন আপনি যেটা বললেন যে এটা ইসরায়েলের প্রস্তাব, প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আজকে ব্লিনকেন তিনি ইসরায়েল সফরে আছেন, এর আগে ইজিপ্টে গিয়েছিলেন, এই সফরের মধ্যে তিনি বললেন ইসরায়েল এই প্রস্তাবে রাজি, এরকম ভাষায় তিনি কথা বলেছেন। কিন্তু আমরা টাইমস অফ ইসরায়েল বা হারেটস বা বিভিন্ন পত্রিকায় গিয়ে দেখছি যে এরকম স্পষ্ট ভাষায় বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে কিছু বলা হচ্ছে না, তাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় এটা নাকচ করেছে, এটাও কিন্তু না, নাকচ করেনি, আবার স্পষ্ট করে না আমরা আছি, আমরা করব, এরকম বলছে না। স্পষ্ট অস্পষ্ট কোনো ভাষায় একবারও একটা শব্দও তারা বলেনি যে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, একবারও বলে। রাইট। আমি এর আগে আমরা দেখেছি, ডক্টর নাকিবুর রহমানের কাছে যেতে চাই। ডক্টর নাকিবুর রহমান, আমরা দেখেছি যে এর আগে 4টি
সিজ ফায়ার প্রপোজাল ব্যর্থ হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এর মধ্যে চায়না ও রাশিয়া একটিতে ভিটো দিয়েছিল আর 3টিতে ভিটো দিয়েছিল আমেরিকা। এই যে আরেকটি নতুন প্রস্তাব পাশ হলো, এটিতে পাশ হয়েছে সাফল্যের সঙ্গে বোঝা যাচ্ছে। কারণ এইটা আসলে কতখানি কোন পর্যায়ে কার্যকর করা সম্ভব হবে কিনা আপনি কি দেখছেন, বা এখানে কি আমেরিকা তাদের যে সমাধান করার যে ইচ্ছা আমরা দেখছি বাইরে থেকে, সেই ইচ্ছা এবং তাদের যে নেতৃত্ব সেখানে ঝুঁকিতে ফেলছে কিনা তারা? Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. জি, অনেক ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ ভাই। খুব সুন্দর করে এই রেজলিউশনের যে 3টা ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 সুন্দর করে ব্যাখ্যা করলেন এবং সুন্দর করেই তিনি আলোচনা করেছেন। এবং এই রেজলিউশনের আপনি যেটা বলেছেন যে এর আগে সিজ ফায়ারের যে রেজলিউশনগুলো এসেছে, এই রেজলিউশনগুলোতে আমেরিকাই ভেটো দিয়েছে, অথচ এইবার এই রেজলিউশন প্রস্তাবের ড্রাফট এসেছে আমেরিকার পক্ষ থেকে এবং ওভারওয়েলমিংলি এটা পাস হয়েছে। সো আমি একজন খুব অপটিমিস্টিক মানুষ হিসাবে বিভিন্ন রকম সম্ভাবনা এবং সাফিসিয়েন্সি না থাকার পরও আমি এটাকে একটা মঙ্গলজনক, একটা কল্যাণময় একটা রেজলিউশন হোক এই আশাবাদ আমি ব্যক্ত করি। যে একেবারে যদি কিছুই না হয় তারপরও এই রেজলিউশনটা ইটসেলফ আমেরিকার প্রশাসনের একেবারে শেষ মুহূর্তে হলেও কিছু শুভবুদ্ধির পরিচয় এর মাধ্যমে যে এসেছে, আমি আশা করব যে সিনসিয়ার জায়গা থেকে এটা এসেছে। যদিও এই রেজলিউশনের ড্রাফটটা এবং এই রেজলিউশনের মূল বিষয়গুলোতে ইসরায়েল সম্মত হবে এ ধরনের একটা আশা ভরসা পেয়েই অ্যান্থনি ব্লিংকন এটা প্রস্তাব করেছেন। কিন্তু এই প্রস্তাবের আমরা সবসময় যে কোনো কিছুতেই আমরা কিছু মুভিং কিছু পার্টস থাকে সব কিছুর মধ্যে, যে ঘটনা প্রস্তাব করার পরে এটা ড্রাফট হতে এবং সাফিসিয়েন্ট ভোট আছে কিনা এটা এনশিওর করতে একটু সময় লেগে যায়। এবং এখানে রাশিয়া বিরোধিতা করেছে, কারণ রাশিয়ার যুক্তি হলো বিরোধিতা করেও তারা ভেটো দেয়নি, তারা ভোটদান থেকে বিরত থেকেছে এবং বাকি 14 জন সদস্য সবাই এটার পক্ষে ভোট দিয়েছে। এবং রাশিয়ার যুক্তি হলো যে এটা খুব এফেক্টিভ কোনো রেজলিউশন না, এটা হলো তাদের যুক্তি। কিন্তু এখন যদি আমরা রানা ভাই, আপনি বারবারই বলছিলেন এবং আমি আপনার এই আশঙ্কার সাথে সম্পূর্ণভাবে একমত পোষণ করেই বলছি যে অলমোস্ট অনেক সময় পার হয়ে গিয়েছে এই রেজলিউশনটা ইউএনএ পাস হয়েছে 14-0 ভোটে। এখনো পর্যন্ত কিন্তু আমরা ইসরায়েলের গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো রিয়াকশন আমরা দেখছি না। আমরা হামাসের পক্ষ থেকে একটা ওয়েলকামিং বার্তা পেয়েছি যে তারা এই রেজলিউশনকে স্বাগত জানায়, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যদিও তারাও কিন্তু হামাসও কিন্তু যে নেতারা যেমন সিনোয়ার বা অন্যান্য নেতারা যে প্রকাশ্যে বললেন এসে যে আমরা রাজি আছি, এরকম কিছু না, একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে কারো নাম নেই। জি 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 আমি ওখানে আসছি, কিন্তু আমরা ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কিন্তু এ ধরনের কোনো পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। এবং এটার আমি একটা কারণ শেয়ার করতে চাই যে আমরা যদি দেখি যে আজকেরই ঘটনা, যে এই যে ওয়ার টাইম ক্যাবিনেট যেটা আছে ইসরায়েলে, সেই ওয়ার টাইম ক্যাবিনেটের মোটামুটি ভাবে যারা একটু মধ্যপন্থী হিসাবে পরিচিত বেনি গান্টস, তিনি কিন্তু রিজাইন করেছেন আজকে। এবং তার এই রিজাইনের ফলে গতকালকে রিজাইন করেছেন। জি জি এই রেজিগনেশনের ফলে বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু একেবারে কট্টরপন্থীদেরকে আরো খুশি করার জন্য তাদের যে দাবি যে একেবারে গাজাকে পার্কিং লটে পরিণত করা এবং মানে গাজার অধিবাসীদেরকে মানুষ হিসেবে বিবেচনা না করা, এই গ্রুপের কাছে নতি স্বীকার করে ফেলবেন কিনা বেঞ্জামিন নেতানিয়াহু। কারণ এই পদত্যাগের মাধ্যমে
একটা কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো নির্বাচনের দিকে যাবে। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে এটা রাজনৈতিকভাবে বেঞ্জামিন নেতানিয়াহুকে সরকারে থাকতে, সরকার টিকিয়ে রাখতে সহায়তা করত। কিন্তু সিজফায়ারের দিকে গেলেই একটা নির্বাচন আসবে এবং এই নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর জয়লাভ করার কোনো সম্ভাবনাই নেই। সো এইখানে একেবারে রক্ষণশীলদের কাছে আত্মসমর্পণ করে তাদেরকে খুশি করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু যদি এই রেজলিউশনটাকে রিজেক্ট করে, তাহলে পরে সম্ভাবনা এই সংঘাতটা কিন্তু আরো গুরুতর হবে। এবং আনফরচুনেটলি আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত, যে আমেরিকার পররাষ্ট্রনীতি ইসরায়েল দ্বারা এত বেশি প্রভাবিত। আমরা জানি যে 24শে জুলাই বেঞ্জামিন নেতানিয়াহু কংগ্রেসের জয়েন্ট সেশনে বক্তৃতা দিবেন এবং সেখানে সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় হলো যে চাক শুমার, যিনি নেতানিয়াহুর সমালোচনা করেছেন, তিনি পর্যন্ত ইনভাইটেশনে সিগনেচার করেছেন এবং 4 জন হাইয়েস্ট র্যাঙ্কিং লিডার, অফকোর্স মাইক জনসন তো করবেনই, মিচ ম্যাকনেল তো সিগনেচার করবেনই, কিন্তু চাক শুমার তিনি কিন্তু খুবই সমালোচনা করেছিলেন নেতানিয়াহুর। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন যে, এবং তিনি এটা জাস্ট একটা অজুহাত, যে তিনি বলছেন যে আমি নেতানিয়াহুর ভক্ত না, আমি তার সমালোচনা করছি, কিন্তু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্কটা, দ্য টার্ম হি ইউজড ইজ আয়রন ক্ল্যাড, এবং এটার অর্থ হলো যে ইসরায়েল যা খুশি তাই করতে পারে, আমরা আমাদের সমর্থন ইসরায়েলের কাছ থেকে নিব না। এটা মানে ইটস নট এ সাস্টেইনেবল রিলেশনশিপ, and it's basically রিলেশনশিপটা আমি এইভাবে চিন্তা করি যে একটা অ্যাবিউসিভ স্পাউসের মতো, যে অত্যাচারী একজন স্বামী, মানে তার সাথে তার স্ত্রীর যে সম্পর্ক আমেরিকার সাথে ইসরায়েলের সম্পর্কটা অনেকটা ওরকম হয়ে গিয়েছে, যে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে তারা অন্যায় করুক, হাজার হাজার শিশুকে হত্যা করুক, তারপর ইসরায়েলের প্রতি সমর্থন দিয়েই যেতে হবে। এটাই চাক শুমার মেনশন করেছে, যদিও তিনি ব্যক্তিগতভাবে নেতানিয়াহু সমালোচনা করেছেন। সুতরাং মানে এই জায়গা থেকে ইসরায়েলি লবিস্ট, এপ্যাক যেভাবে আমেরিকার রাজনীতিবিদদেরকে নিয়ন্ত্রণ করে, ইনক্লুডিং প্রেসিডেন্টকে, এজন্য এই রেজলিউশনের ব্যাপারে আমি অপটিমিস্টিক হওয়ার পরও এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে কোনো পজিটিভ কোনো মন্তব্য না আসায় আমি উদ্বিগ্ন, এবং আমি আশঙ্কা প্রকাশ করি যে ইসরায়েল হয়তো এই রেজলিউশনটা এবং এই যে 6 সপ্তাহের টেম্পোরারি সিজফায়ারটা এটাও হয়তো মেনে নিতে চাবে না। ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান, যথার্থই বলেছেন। আমি একটি প্রসঙ্গ বলি সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে, এই যেটি দেখেন ইসরায়েলের রাষ্ট্রদূত জাতিসংঘে নিযুক্ত, তাকে রিপ্লেস করা হয়েছে, তার জায়গায় আরেকজনকে দেওয়া হয়েছে, গিলান এডার্ন। তার জায়গায় এসছেন ড্যানি ড্যানন নামে আরেকজন, যিনি আগেও ইসরায়েলের রাষ্ট্রদূত ছিলেন জাতিসংঘে। এই রিপ্লেসটা হয়েছে, কিন্তু কেন হয়েছে সেইটা নিয়ে কয়েকদিন আগে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের একটি সংস্থা, এবং তারা বলছে যে গাজায় ইসরায়েল এই শিশুদের নির্যাতন করছে, হত্যা করছে, যার কারণে এই বিষয়ে জানানোর জন্য ফোন করেছিলেন জাতিসংঘের একজন কর্মকর্তা। সেই ফোন আলাপটা গিলান এডার্ন করলেন কি, রেকর্ড করে ফাঁস করে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এইটার পরিপ্রেক্ষিতে এই এডার্নকে সরিয়ে দেওয়া হয়েছে। এইটাকে আপনি কিভাবে দেখবেন? ওইটা একটা ডিপ্লোম্যাটিক কারণে এইটাকে ইসরায়েল কি ভুল সংশোধন করছে এরকম? না, মোটেই না। একটা মানে ডিপ্লোম্যাটিক ব্রেকডাউনের কারণে, ওকে ডিপ্লোম্যাটিক বিচ্যুতি, সেই কারণে তাতে ওরা রিগ্রেটও করছে না এবং পলিসিতে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যাকে এবার এনেছে সম্ভবত তিনি, আমি যদি ভুল না হই, 2 বছর আগে জাতিসংঘের থেকে যখন তিনি বিদায় নিচ্ছেন এদের রাষ্ট্রদূত হিসেবে, তার আগে তাদের ওই তোরার একটা গ্রন্থ এইভাবে হাতে তুলে ধরিয়ে বলেছেন, দিস ইজ দি ডিড, এটা আমাদের দলিল যে পুরো বৃহত্তর ইসরায়েলিটা। তো যাই হোক না, ওদের নীতিতে কোনো পরিবর্তন। আচ্ছা, এই রেজলিউশনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং তথ্য আপনাকে দিই। সেখানে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে যে গাজার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি বজায় রাখার কথা বলা হয়েছে। তার মানে সেখানকার লোকজন ইত্যাদি এদেরকে মানে ওখান থেকে
অন্য জায়গায় সরিয়ে নেওয়া ইত্যাদি এগুলার ব্যাপার এটা করা যাবে না, এই কথা বলা হয়েছে। ওইটা বজায় রাখতে হবে। ওখানকার লোকজন, পপুলেশন, তাদের যে ডেমোগ্রাফিক সিচুয়েশন, ওগুলাকে ঠিক রাখতে হবে। এই ধরনের একটা টার্ম আছে, সেটা একটা খুব ভালো ব্যাপার। তার মানে ইসরায়েল যে প্ল্যান করছিল ওখান থেকে এদেরকে একেবারে দূরে সরিয়ে দেওয়া, নেগেভ ডেজার্টে পাওয়া, সিনাই ডেজার্টে পাঠিয়ে দেওয়া, এইটার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে এই রেজলিউশনের মাধ্যমে। এবং এই সব কিছুর জন্য যুক্তরাষ্ট্রের এই সমস্ত কারণ, আমার মনে হয় এই রেজলিউশন নেতানিয়াহুর উপরে একটা প্রেশার সৃষ্টি করা, নেতানিয়াহুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানে স্ট্রং ইসরায়েলি লবি, ভয়ঙ্কর ইসরায়েলি লবির কিছু কিছু লোক নেতানিয়াহুর উপরে ক্ষিপ্ত। তারাই কিছুদিন থেকে কলাম লিখে তাদের পাওয়ারফুল কয়েকজন মানে বাইডেনকে আহ্বান করছিল নেতানিয়াহুর পাখা খর্ব করার জন্য। আর আমরা যে কট্টরপন্থী দুজনের কথা বলি, অন্য দুই মাইনরিটি লিডার, নেতানিয়াহু সম্ভবত তাদের চাইতে আরো বেশি কট্টর। কোল্ড ব্লাডেডে এদেরকে খুন করা, মার্ডার করা, গত 21 বছরের ভিতরে 15 বা 16 বছর তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিভিন্ন মেয়াদে মিলে তিনি যে হত্যাকাণ্ড এখানে চালিয়েছেন, হত্যাযোগ্য, বারবার এদের উপরে আক্রমণ করেছেন, এই হামাসকে তিনি বিল্ড আপ করেছেন এদের সবকিছু নস্যাৎ করার জন্য। এই সবকিছু মিলিয়ে তার উপরে সবচেয়ে বেশি দোষ দেওয়া যায়। এখন সম্ভবত এইটা সৌদি আরবকে পশ্চিমে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় পুরোপুরি আনার জন্যে এবং অন্যান্য আরব রাষ্ট্রগুলাকে, মিডল ইস্টার্ন শেকডমগুলাকে এদের বলয়ে রাখার জন্যে, সবকিছু মিলিয়ে বৃহত্তর একটা প্রোগ্রামের অংশ হিসেবে। আর একটা অবশ্যই ক্যালকুলেশন আছে, নভেম্বরের নির্বাচনে বাইডেন যাতে সবাই এই রেজলিউশন পড়ে তারপর যখন বুঝবে এই জিনিস কিছু কিছু, যে ট্রাম্পকে ভোট না দিয়ে অথবা ভোট দানে বিরত না থেকে আরব এবং মুসলমান এবং প্রগ্রেসিভরা, ইয়াং লোকরা, এমনকি স্মল মাইনরিটি অফ প্রগ্রেসিভ জুস, তারা যেন ভোট দানে বিরত না থাকে, অথবা তাদের কিছু অংশ অন্তত বাইডেনকে ভোট দিই। এইটাও একটা ক্যালকুলেশনের মধ্যে আছে বলে আমার ধারণা। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। এখানে আমি ডক্টর নকিবুরের কাছে একটি বিষয় জানতে চাইবো। অ্যান্টনি ব্লিনকেন মধ্যপ্রাচ্য সফরে গেলেন, এবার দেখলাম আমি ইজিপ্টে গেলেন। ইজিপ্ট কেন এখানে গুরুত্বপূর্ণ? আমরা দেখছি যে ইজিপ্ট ইসরায়েলের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখছে দীর্ঘদিন ধরে। ডক্টর নাকিবুর রহমান। জি, ইজিপ্ট গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি দেখি যে আমেরিকা থেকে বহির্বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি ফরেন এইড যায়, 1 নম্বর দেশ হলো ইসরায়েল, 2 নম্বর দেশ হলো ইজিপ্ট, আমরা যদি সেই তালিকাটা দেখি। সো ইজিপ্টের সাথে আমেরিকার সম্পর্ক দীর্ঘদিনের এবং ইজিপ্ট প্রিটি মাচ আমেরিকার কথা মতো কথার বাইরে যাবে না, বিকজ দে আর দ্য সেকেন্ড লার্জেস্ট রিসিপিয়েন্ট অফ ইউএস ফরেন এইড। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে সেই সানাই যেই পেনিনসুলারটা, সেটা ইসরায়েল কিন্তু দখল করে নিয়েছিল, সেটাকে ইসরায়েলের হাত থেকে ইজিপ্টকে ফিরিয়ে দেওয়া হয়েছিল একটা শর্তের মাধ্যমে। মেইনলি আমরা যদি সেই 67 ওয়ারের কথাও ধরি, সেখানে অনেক আন্তর্জাতিক বিশ্লেষণী এটা একেবারে কনক্লুসিভলি তারা মতামত দিয়েছেন যে সেই যুদ্ধে যদি ইজিপ্ট বিশ্বাসঘাতকতা না করত এবং জর্ডান যদি বিশ্বাসঘাতকতা না করত, তাহলে পরে ইসরায়েলের জন্য সার্ভাইভ করা কঠিন হয়ে যেত। সুতরাং যেহেতু বোথ ইজিপ্ট এবং জর্ডান এবং অফকোর্স লেবানন, এই 3টা দেশ ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই 3টা দেশই ইসরায়েলের সাথে বর্ডার শেয়ার করে। রাফা ক্রসিং যেটা দিয়ে এইডগুলা প্রবেশ করে, এখনো যেটা হলো আমাদের সবার টোটাল অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু, যেখানে শেষ আশ্রয় নিয়েছিল গাজার অন্য অঞ্চল থেকে বিতাড়িত অধিবাসীরা, সেখানে হামলা হয়েছে। সো সেই রাফার ক্রসিংটা কিন্তু ইজিপ্টে। এবং নেতানিয়াহু এবং কনজারভেটিভদের একটা মাস্টার প্ল্যান ছিল যে এই গাজাতে অত্যাচার নির্যাতনের মাত্রা যদি বাড়ানো হয়, তাহলে পরে গাজার অধিকাংশ অধিবাসী জীবন বাঁচানোর জন্য সানাইতে চলে যাবে এবং গাজা খালি হয়ে যাবে, এবং বেসিক্যালি গাজাতে তারা, কারণ ইটস এ ভেরি ভ্যালুয়েবল
পিস অফ রিয়েল স্টেট। আপনাদের মনে পড়ে কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার বলেছিল যে মানে হি ওয়াজ ফ্লোটিং দ্য আইডিয়া অফ বিল্ডিং বিচ ফ্রন্ট প্রপার্টি গাজাতে, বিচ ফ্রন্ট প্রপার্টি করা এবং সেখানে অধিবাসী গড়ে তোলা, এগুলার কিন্তু একটা পরিকল্পনা ছিল। কিন্তু আমরা দেখেছি যে গাজার অধিবাসীরা খুবই রেজিলিয়েন্ট, তারা কিন্তু এই অত্যাচার নির্যাতনের মধ্যেও গাজার এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে গিয়েছেন, কিন্তু গাজা ত্যাগ করেননি। শুধুমাত্র যাদের চিকিৎসার দরকার ছিল, একেবারে খুব সিরিয়াস লাইফ থ্রেটেনিং কন্ডিশন, শুধুমাত্র তারা চিকিৎসার জন্য গাজা থেকে গিয়েছেন। কিন্তু কেউ জীবনের ভয়ে মানে মাইগ্রেট করে, ম্যাস মাইগ্রেশন এক্সোডাস যেটা তারা আশা করেছিল যে গাজার অ্যাটলিস্ট 1 মিলিয়ন লোক সানাই উপত্যকাতে চলে যাবে, সেটা কিন্তু যায়নি। সো এই সব বিভিন্ন হিস্টোরিক কারণে ইজিপ্ট গুরুত্বপূর্ণ পার্টনার, এবং সবচেয়ে বড় কথা হলো যে মিশর আমেরিকার কথা শুনবে। এখানে আপনি শুধু বলছেন যে আমেরিকার সহায়তা পায়, সে কারণে তারা ইসরায়েলের সাথে সখ্য ইজিপ্টের আছে। শুধু কি এই কারণ নাকি অন্য কোনো কারণ আছে, জিওগ্রাফিক্যাল কোনো কারণ আছে, যাতে উত্তেজনা না ছড়ায়, যাতে এখানে সংঘর্ষ না ছড়ায়, অন্যান্য দেশে না যায়, এরকম কারণ? বা আমি আপনাদের কাছে জানতে চাইবো, একটু বিরতি যেতে হচ্ছে। মানে হিস্টোরিক কিছু তো কারণ আছে, কিন্তু আমরা যদি দেখি যে এখানে মানে আমেরিকার, আমরা যদি দেখি যে সবকিছুর মধ্যেই দে হ্যাভ এ প্ল্যান, এবং ইটস নট এ চেকার্স গেম। আমরা যদি দেখি এটা হলো দাবা খেলার মতো, যে একটা চাল যখন তারা দিচ্ছে, সেই চালটা দেওয়ার পিছনে এর পরবর্তী আরো 2-3টা চাল তাদের পরিকল্পনার মধ্যে আছে। আপনারা যদি দেখেন যে এই টোটাল ক্রাইসিসের মধ্যে কোন দেশ সবচেয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, আনডাউটেডলি কাতারের ভূমিকা এখানে সবচেয়ে বেশি দায়িত্বশীল। হোস্টেজ রিলিজ থেকে শুরু করে সবকিছুতে হামাসের নেতৃবৃন্দের সাথে আলোচনা, ওই বিষয়গুলোতে কাতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। কিন্তু আমেরিকার উদ্দেশ্য হলো ওই কাতারের জায়গায় ইজিপ্টকে বসানো, যাতে করে ইজিপ্টের গুরুত্বটা বাড়ে। বাট দ্য প্রবলেম ইজ যে সিসি হলো নিজেই নিজের দেশের অধিবাসীদের উপরে নির্যাতন চালিয়েছেন, আনডেমোক্রেটিক একটা সরকার। সো এই বিভিন্ন কারণে আমেরিকার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হচ্ছে না, কিন্তু তারপরও তারা ইজিপ্টকে প্রমিনেন্সে আনতে চায়, যাতে করে ভবিষ্যতে তাদেরকে একটা মানে পাওয়ার সোর্স হিসেবে এস্টাবলিশ করতে পারে। নাকিবুর রহমান, আমরা বিরতি থেকে ফিরে আসি, আপনার কথা আরো শুনবো, নিশ্চয়ই বাকি আছে এখনো কথা। বিরতি থেকে ফিরে এসে এই যে আলোচনা চলছে, আলোচনা আরো হবে, এবং এই বিষয় সহ আরো অন্যান্য বিষয় যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। একটু পরেই ফিরে আসি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের অতিথি ডক্টর নাকিবুর। আপনি কি আর কিছু বলবেন? শেষ করেছেন কথা? জি, আমার কথা শেষ হবে। আমি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যেতে চাই। আমি একটু দেশের রাজনৈতিক অঙ্গনে যেতে চাই। যেমন গতকালকে আমরা দেখলাম লাস ভেগাসে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। সেইখানে যেভাবে যে ভাষায় তাকে উপস্থাপন করেছেন অন্যরা, বিশেষ করে কংগ্রেসম্যান মার্জরি টেইলর গ্রিন, আপনি দেখেছেন যে বলা হলো যে কনভিক্টেড ফেলন বলা হচ্ছে ট্রাম্পকে। জিসাস ক্রাইস্টও এরকম ছিলেন, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে, এরকম বলা হচ্ছে। এই তুলনাটা রাজনীতিতে কতখানি কার্যকর হচ্ছে, কি দেখছেন আপনি? রাজনীতিতে সম্ভবত অন্ধ সমর্থকদের কাছে কার্যকর। এরাই তো যারা ছিল তারাও তো অন্ধ সমর্থক। একজন তো তাকে জেসাস ক্রাইস্টের সাথে, যিশু খ্রিস্টের সাথে তুলনা করলো। এই সমস্ত লোক, যে ব্যক্তির মানে আমরা এর আগে ভিডিও দেখেছি 16 সালের নির্বাচনে যখন তিনি দাঁড়িয়েছেন, নারীদের যৌন অঙ্গটা ধরে তাদেরকে হামলা, তাদের উপরে ফিজিক্যাল মানে যৌন অত্যাচারের কথা বলা হয়েছে, এই ধরনের কথা। নারীরা নিজের কন্যা সম্পর্কে তিনি কি বলেছেন, এই সমস্ত ব্যক্তিকে যারা, এবং এইবারও যেটা হয়েছে সেটা হচ্ছে একটা পর্ণ তারকার সাথে মানে পয়সা লেনদেন নিয়ে, তাকে তারা যে ধর্মের অনুসারী সেই ধর্মের প্রবর্তক মানে
তারা আবার খ্রিস্টান ধর্মাবলম্বীরা জেসাসকে কেবল প্রফেট মনে করে, মেসেঞ্জার মনে করে, তা না, তার চাইতে বেশি মনে করে। জেসাসকে তারা মনে করে গডের পুত্র এবং গডের পবিত্র আত্মা। তা এই যারা মনে করে, এই তারা আবার এইটাই হচ্ছে মানে সো-কল ধর্মান্ধ যারা, ধর্মীয় কট্টর যারা, তাদের নিয়ে সমস্যা। এই সব ধর্মেরই অবস্থা। সবচেয়ে এদের ব্যাপারে মানে আপনি কি বলবেন, এদের কোনো ভাষায় নিন্দা সমালোচনা করার এরা সমস্ত বিশ্লেষণের অতীত। তো এইখানে তাকে এইভাবে করা হয়েছে, অবিশ্বাস্য। ফলে আমরা বুঝতে পারি তার যারা সমর্থক তাদের কাছে কোনো রায়। এখানে আপনাকে একটি সম্পর্ক প্রশ্ন করতে চাই। তিনি বারবারই বলছেন, গতকালকেও বলছেন যে রেট্রিবিউশন বলছেন, ভেঞ্জিয়ান্সের কথা, এবং এইটা কি রিপাবলিকান পার্টি দল হিসেবে রিপাবলিকান পার্টির উদ্বিগ্ন হওয়া উচিত না? উদ্বিগ্ন, এটার মধ্যে মানে সেনেটর এখনো পর্যন্ত যিনি মাইনরিটি, তাদের সেনেটর রিপাবলিকানদের যিনি নেতা মিচ ম্যাককনেল, তিনি সহ বেশ উল্লেখযোগ্য সংখ্যক একটা মানে লোক যারা নিজেরা অবশ্যই কনজারভেটিভ, অবশ্যই মানে বাইডেন বিরোধী, ডেমোক্রেটিক পার্টি বিরোধী, কিন্তু তারা এই জিঘাংসার রাজনীতি, প্রতিশোধমূলক মানে নীতি, এগুলা যিনি বলছেন যে আমেরিকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, সবকিছুকে পার্সোনালাইজ করে ফেলা, এই বক্তব্যে তারা উদ্বিগ্ন। আপনার মনে আছে বিল বার বাইডেন ট্রাম্পের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি মানে অন্ধভাবে তার সমস্ত রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে সবকিছু অনুসরণ করছেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন সম্পর্কে তিনি প্রশ্ন উত্থাপন করেছেন। তিনি তদন্ত করে দেখেছেন যে ওই অভিযোগের পেছনে কোনো সত্যতা নেই, তিনি সেটাকে সত্যতা নেই কথা বলেছেন। না বলার কারণে তার চাকরি গেছে, তিনি অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাকে রিজাইন করতে হয়েছে। ফলে এখনো পর্যন্ত সেই দলেও মানে আছে তারা, কিন্তু তারা এখন মাইনরিটি হয়ে দাঁড়িয়েছে। সেই দলে এই রিপ্রেজেন্টেটিভ গ্রিনের মতো লোকরা, এই ধরনের কট্টরপন্থীরা রিপাবলিকান পার্টির সেনেটরদের মধ্যে একটা মেজরিটি অংশ এবং হাউসের মেম্বারদের মধ্যে ওভারওয়েলমিং মেজরিটি এটার পক্ষে আছে, এবং ইসরায়েলের ব্যাপারে অন্ধ সমর্থকের ক্ষেত্রে দুই দলই আছে। সেই জন্যই তো আপনার নেতানিয়াহুকে 24 জুলাই কংগ্রেসে বক্তৃতার জন্য। ফলে না, এদের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কারণ নাই। ট্রাম্প একদম নিরাপদ আছেন তার সমর্থনের বেসের ভিতরে, এই অন্ধ সমর্থকদের মধ্যে। জি, ধন্যবাদ। কিন্তু একটা অংশ তাতে উদ্বিগ্ন, একটা স্মল অংশ রিপাবলিকানদের মধ্যে, তাই তো? ইয়েস। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমি ডক্টর নাকিবুর রহমানের কাছে যাব। দেখেন, একই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো, একই সঙ্গে যেই প্রশ্নটি করে রাখতে চাই, আপনি ডোনাল্ড ট্রাম্পের যে রেট্রিবিউশন সম্পর্কে বা তাকে যে জিসাস ক্রাইস্ট মনে করা হচ্ছে সেই সম্পর্কে বলবেন, কিন্তু দেখেন আমরা দেখছি উত্থান ঘটছে কট্টরপন্থীদের উত্তর এই অংশে, নর্থ আমেরিকাতে না, আটলান্টিকের ওপারে ইউরোপেও হচ্ছে। আমরা জার্মানিতে দেখলাম, আমরা ফ্রান্সে দেখলাম, আমরা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন দেশে দেখছি যে কট্টরপন্থীরা গেইন করছে রাজনীতিতে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটার সাথে কি কোনো ধর্ম জড়িত আছে কিনা, এটার সাথে সাদা কালোর ব্যাপার আছে কিনা, এটার সাথে কী আছে? এই কট্টরপন্থীরা এদের উত্থান ঘটছে কেন? জি, ধন্যবাদ। আমি মাহমুদুল্লাহ ভাই যেটা বলছেন আসলে খুবই উদ্বিগ্নকর বিষয়, এবং এটা একটু চিন্তা করা দরকার আমাদের সবারই, যে আমরা আমরা ভবিষ্যৎ 4 বছর আমরা মানে খুব একটা অন্ধকারের আশঙ্কা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আপনি যেটা বললেন, ভিনজেন্সের কথা বলছেন, তিনি প্রস্তাব করেছেন যে প্যাক্সটনকে তিনি অ্যাটর্নি জেনারেল করবেন, যে প্যাক্সটন অলরেডি টেক্সাসে ইমপিচড হয়েছেন এবং তাকে 16টা কাউন্টে 2000 সালের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। এরকম একজন ব্যক্তিকে তিনি অ্যাটর্নি জেনারেল করার চিন্তা করছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তিনি অর্থ লোপাট করেছেন। জি, তিনি করেছেন, তার পরিবারের সদস্যরা করেছেন, এটা প্রমাণিত। হ্যাঁ, তো আমরা যদি দেখি যে তিনি মার্জরি টেইলর গ্রিন ডোনাল্ড ট্রাম্পকে
জেসাস ক্রাইস্টের সাথে তুলনা করেছেন। জেসাস ক্রাইস্টের সবচেয়ে বড় অ্যাট্রিবিউট ছিল যে তিনি মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তো মানে একদিকে ইউ ক্যান নট হ্যাভ ইট বোথ ওয়েজ, যে এইভাবে যে দ্বিচারিতার যে বিষয়টা, এবং আপনি যেটা বললেন যে বিশ্বব্যাপী উগ্রবাদের উত্থান হয়েছে এবং উগ্রবাদীরা মানে এখানে জিনিসটা হলো যে উগ্রবাদীদের একটা অ্যাট্রিবিউট হলো যে তারা ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে, কিন্তু তারা নিজেরা কিন্তু ধর্ম পালন করেন এরকম না, তারা কিন্তু ধার্মিক মানুষ না। আপনি যদি দেখেন যে ডোনাল্ড ট্রাম্প মানে তার পুরা জীবনের ইতিহাসটাই হলো মানে ধর্ম বিরোধী। তিনি একটা অনৈতিক জীবনযাপন করেছেন, পর্ন স্টারের সাথে তার ভূমিকা, যেটা মানে একেবারে ডোনাল্ড ট্রাম্পের খুব ক্লোজ কিংবা খুব ডাইহার্ট সাপোর্টারও যদি এই বিচার ব্যবস্থার ব্যাপারে তার প্রশ্ন থাকে, কিন্তু স্টর্মি ড্যানিয়েল এবং অন্য যেই প্লেবয় সেন্টারফোল্ডের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কগুলা, যেটা একেবারে দিব্যি দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল, একটা অনৈতিক ব্যক্তি, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, অথচ তিনি কিন্তু মানে মূলত কিন্তু তারা জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী। কিন্তু এই উগ্র জাতীয়তাবাদী, এই সুপ্রিমেসিস্ট আইডিওলজির লোকজন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে, কিন্তু তারা কিন্তু ধার্মিক না। এবং মানে ধর্মের একজন ধর্মীয় ব্যক্তি তো কখনো, কিংবা একজন ধার্মিক ব্যক্তি তো কখনো সুপ্রিমিস্ট হতে পারে না, কখনো অন্যায় করতে পারে না। এবং এটা আশঙ্কাজনকভাবে আপনি যেটা বলেছেন রাইট, যে বিভিন্ন জায়গায় আমেরিকাতে না, শুধু আমরা ইউরোপে দেখেছি, জার্মানিতে, ফ্রান্সে, হাঙ্গেরিতে অরব্যান এখন ক্ষমতায়, ভারতে আমরা দেখেছি। কিন্তু আমরা কিন্তু সাথে সাথে কিছু মানে এই পরিবর্তনের বাতাসও আমরা দেখছি। আমরা কিন্তু দেখেছি যে এই দীর্ঘদিন 15 বছরের নরেন্দ্র মোদীর উগ্রবাদিতার যে একটা প্রভাব, সেখান থেকে কিন্তু এই নির্বাচনে মোদীর সেই জনপ্রিয়তাতে কিন্তু একটা ধস নেমেছে। আমরা মেক্সিকোতে দেখেছি এর একটা কিন্তু পরিবর্তনের হাওয়া, এবং আমেরিকাতেও সেই পরিবর্তনটা কিন্তু রয়েছে। কিন্তু সমস্যা হলো আনফরচুনেটলি যে জো বাইডেনের যে ইসরায়েলের প্রতি যেই একেবারে আয়রন ক্ল্যাড, অ্যাকর্ডিং টু চাক শুমারের ভাষায়, যে একেবারে নিঃশর্ত সমর্থন এবং এই জেনোসাইডকে এনেবল করা, এটা শুধু মুসলমান না, জেন জি যারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, তাদের মধ্যেও কিন্তু জো বাইডেনের জনপ্রিয়তাতে ধস নামিয়েছে। এবং কোনো সেন্সেবল মানুষ কিন্তু জো বাইডেনকে কশাসলি ভোট দিতে পারবে না। এজন্যই ডোনাল্ড ট্রাম্পের জন্য জয়ী হয়ে এরকম একটা অনৈতিক ব্যক্তি, কেউ চায় না যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক, কিন্তু এই যে 30,000 নিরপরাধ মানুষের রক্ত যার হাতে জো বাইডেনকে, তাকেও কিভাবে সমর্থন দেয়? এই যে একটা প্যারাডক্সের রয়েছে, এটা কিন্তু একটা খুব কঠিন পরিস্থিতি তৈরি করেছে। বেসিক্যালি যারা মানে ভবিষ্যৎ 4 বছর কি হতে পারে, দিস মাইট বি এন্ড অফ ডেমোক্রেসি ইন আমেরিকা, মানে অনেস্টি, যে ট্রাম্প মাইট এন্ড ডেমোক্রেসি ইন ইউনাইটেড স্টেটস। আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য যে ধরনের ষড়যন্ত্র করেছে, ইটস আনইম্যাজিনেবল। আমরা আমেরিকাতে ভিতরে বসে অনেক কিছুই মানে প্রশংসা করি, কিন্তু আমেরিকা ডিড এ লট অফ ন্যাস্টি থিংস। অনেকে মনে করে যে এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা আমেরিকার বহির্বিশ্বে তাদের যে দ্বিচারিতা, তার একটা নিজস্ব, মানে কথাটা যেভাবে বলে মানুষ, যে দে মাইট টেস্ট দেয়ার ওন মেডিসিন, এটারও কিন্তু একটা সম্ভাবনা আছে যে বহির্বিশ্বে বিভিন্ন দেশ তছনছ করে দিয়েছে আমেরিকা, তার একটা স্বাদ তারা নিজের ঘরে হয়তো গ্রহণ করতে যাচ্ছে নেক্সট 4 বছর। জি, ডক্টর নাকিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম প্রাণবন্ত তথ্য নির্ভর আলোচনার জন্য। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ আপনাকে। আপনি কি কিছু বলবেন? সৈয়দ, আমরা শেষ করতে চাই। দুই এক সেন্টেন্স। একটা হচ্ছে যে এই যে ইউরোপীয় যেটা বললেন, সেখানে ইউরোপিয়ান মানে কাউন্সিলে যে ভোট হলো, সেখানে ইউরোপিয়ান পার্লামেন্টে এবার দক্ষিণপন্থীরা যথেষ্ট ভালো করেছে। এইটার কারণ হচ্ছে কি ধর্ম, মেইনলি একটা কারণ ধর্ম, একটা ইমিগ্রেশন। এই প্রচুর পরিমাণে নন হোয়াইটরা, বিশেষ করে মুসলিম দেশ থেকে এই মুসলমানরা বেশি পরিমাণে ইউরোপে আমেরিকা আসার কারণে, এবং হিস্পানিক অন্যান্যরা ইত্যাদি আসার কারণে, ওখানে কালোরা আফ্রিকান থেকে আসার কারণে এই বিদ্বেষটা তৈরি হয়েছে।
একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে মুসলমান ইসলাম। এমনকি ওই ব্রিটেনের যে একজন হিন্দু প্রধানমন্ত্রী এবং আমেরিকা যে আবার বাইডেন প্রেসিডেন্ট হয়ে গেলে আরেকজন হিন্দু সম্ভবত এই দেশের প্রেসিডেন্ট হয়ে যাবেন, এটা নিয়েও একটা আশঙ্কা এবং মানে চিত্ত দোলা লাগছে। মোহাম্মদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার ধন্যবাদ যাচ্ছি ডক্টর নাকিবুর রহমান আপনাকেও। আপনারা ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো পর্বে। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।